নমস্কার। খোলা মন নিয়ে এই খোলা প্রান্তরে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি খোলা মনে। আর আজকে এই অনুষ্ঠানে যিনি এসেছেন তার বাবা বিখ্যাত শিল্পী, অধ্যাপনাও করতেন এবং তার ছেলের ইচ্ছে ছিল বাবার মতোই শিক্ষকতা করবেন। তাও শুরুও করেছিলেন বিক্রম ঘোষ, কিন্তু কালে কালে বিক্রম হয়ে গেছেন সেলিব্রিটি। কি বিক্রম, খুব ভালো লাগছে। আজকাল তো পেজ 3-তে হচ্ছে তুমি, হ্যাঁ? তোমাকে ছাড়া পেজ 3 কল্পনাই করা যাচ্ছে না আজকাল। লোকে বলছে পেজ 3 একটা অদ্ভুত কনসেপ্ট, যেটা মানে একটা ইংরেজিতে যাকে বলে একটা ডাবল এজ সোর্ড এর মতো। দ্যাটস রাইট। মানে পেজ 3 কিছু ভালো দিকও আছে, আবার কিছু খারাপ দিকও আছে, কিন্তু মানে কি বলছি জানো? হ্যাঁ, যে বিক্রম ঘোষ আজকে তার চলনে বলনে কথাতে তবলার লহর ফুটে ওঠে, সেই বিক্রমকে আজকাল পাতা খুললেই দেখা যাচ্ছে। বিক্রম ছাড়া কোনো অনুষ্ঠান হচ্ছে না, বিক্রম ছাড়া কোনো বুটিক ওপেন হচ্ছে না। আর একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর, এখন তো জয়াও এসে গেছে। এটা আমার কাছে খুব আইরনিক লাগে একটা জায়গায়, কারণ এত বছর আমি ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করে যখন হঠাৎ এসব ঘটলো, তখন আমার বোধহয় 34-35 বছর বয়স, মানে 3-4 বছর আগের কথা বলছি। বয়সটা কিন্তু বলে দিলে। হ্যাঁ, নো হোল্ড বার্ড, খোলা মনে অ্যাকচুয়ালি। তো আমার কাছে খুব অ্যামিউজিং লাগতো, কারণ হঠাৎ দেখলাম যে একটা কিরকম পোস্টার বয় হয়ে গেছি। হঠাৎ আমাকে অনেক বন্ধু বান্ধব ফোন করে বলতো, হ্যাঁ রে তুই একটা কিরকম পোস্টার বয় হয়ে গেছিস, এটা একটু isn't it a little late in life? তো But you enjoyed that? I enjoyed it. It's good fun. কিন্তু একটা জায়গায় একটু বিরক্তিকরও লাগে, কারণ যেটা হয় যে একটা গল্প আছে না ইংরেজিতে, যে একটা হাতি আর 6 জন অন্ধ, সবাইকে বলা হয়েছে যে হাতিকে ডিসক্রাইব করো। এবারে একজন যে ল্যাজটা ধরছে সে বলছে ও হাতি তো সাপের মতো দেখতে, একজন পাটা ধরে বলছে সে না হাতি তো পিলারের মতো। হ্যাঁ, তো এই জায়গাটা একটু, যেহেতু আমি এত ধরনের জিনিসে ইনভলভড, মানে কাজ ওয়াইজ কম্পোজিং থেকে শুরু করে সব কিছু, তার মধ্যে পেজ 3, তো সব কিছু মিলে লোকের মধ্যে একটা অনেক সময় ও আপনি তো এই, তখন মনে হয় যে না আমি এটাও। তো এই জায়গাটা একটা সবার মধ্যে একটা, আমার মধ্যেও সেটা একটু মাঝে মাঝে একটু বিরক্তিকর দেখা দেয়। ঠিকই, কিন্তু এই সেলিব্রিটি স্টেটাস, এটা একটা মজা আছে, তাই না? হ্যাঁ, মজা আছে। এটাকে যদি আমরা বলি না আমার ভালো লাগে না, সেটা দ্যাটস লাইং। মানে সবারই ভালো লাগে, যারা সেলিব্রিটি তাদের ভালো লাগে, বিকজ আমাদের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে টু, স্পেশালি অ্যাজ অ্যান আর্টিস্ট, যে একটা জায়গায় পৌঁছানো, মাসের সঙ্গে কানেক্ট করা। সেই মাসের সঙ্গে কানেক্ট করাটা একটা সেলিব্রিটি হলে সহজ হয়ে যায়। আমি একটা জিনিস যেটা খুব বলি, মানে নেক্সট জেনারেশনের যারা মিউজিশিয়ানস, তাদেরকে বলি যে আমরা যদি শুধু আইডিয়াল মিউজিক তৈরি করতে চাইতাম, তাহলে তো আমরা হিমালয়ে থাকতাম। আমরা কেন স্টেজ পারফরমেন্স করছি, কেন আমরা লোকের কাছে পৌঁছতে চাইছি? তো সেইটা একটা প্র্যাকটিক্যাল জায়গা। সেটার জন্য আমাদেরকে একটা লেভেলে উই মাস্ট বি এবল টু প্যাকেজ আওয়ারসেলভস অ্যান্ড আওয়ার কনসার্টস। মানে সেই জায়গাটা তুমি খুব ভালো কথা বলেছো, এই যে প্যাকেজিং। আজকাল গোটা ব্যাপারটাই কিন্তু প্যাকেজিং এর যুগ। আমি কত ভালো লিখি, আমি কত ভালো গান গাই, আমি কত ভালো বাজাই, আমায় ঘরে বসে থাকলে কিন্তু হবে না, আমাকে আমার মার্কেটিংটাও করতে হবে। সেই জিনিসটা কিন্তু আমার কাছে মানে শুধু মার্কেটিং নয়, এটা আমার মনে হয় এটা আর্টের মধ্যে পড়ে যাচ্ছে। যে আমি একটা জিনিস যদি খুব ভালো বাজাই, ধরা যাক আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট একটা ফ্রেজ বলছি, তবলার বল, দাঁড়া দাদি তাকে না দাদি দাকে তুনা করে না কেন দাদি দাকে তুনা কেন, এরকম ভাবে যদি আমি বলি, কিরম বলা হলো? আমি গেছিলাম খেতে, আমার খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া করে আমাদের বন্ধু, এটা কি কিরম ধরনের এক্সপ্রেশন নেই, মডুলেশন নেই। তার সঙ্গে আমি দাদি তাকে না দাদি দাকে এই খেতে গেছিলাম, কি খাওয়া, দারুণ মজা হলো, সৌম্যদার সঙ্গে দেখা হলো, এত ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটা, ডাইনামিক্সটা যদি আমরা না রাখি, চলে আসে সেইখানে, দ্যাট ইজ নট প্যাকেজিং অনলি, দ্যাট ইজ মেকিং ইট ইন্টারেস্টিং। ইটস পারফরম্যান্স, প্রেজেন্ট করছে সেইভাবে পারফরম্যান্স। এটাও তো পার্ট অফ দ্য পারফরম্যান্স, যে আমি শুধু যেটা শিখেছি সেটাকে রিপ্রোডিউস করবো কেন? আমার অ্যাডেড ভ্যালু কি? আমাকে অডিয়েন্সকে এন্টারটেইন করতে হবে। একটা সময় বোধহয় ওই একটা ব্যালেন্স বোধহয় মেইনটেইন করতে হয়, কারণ আজকে বিক্রম ঘোষ তার যে জন্য তার সে বিখ্যাত হয়েছে, তার নাম করেছে, সেটাকে ছাড়িয়ে তার যদি এই সেলিব্রিটি স্ট্যাটাসটা বড় হয়ে যায়, সেইটাই কিন্তু মানে কাজের থেকে কিন্তু ব্যক্তিটা অনেক সময় বড় হয়ে যায়। এটা খুব মজার ব্যাপার, কারণ এটা না ফেজ ওয়াইজ চলে। আমি এটা একটা জিনিস দেখেছি যে হয়তো কাগজে 10 দিন পর পর ছবি বেরোলো, হঠাৎ ওই 10টা দিন লোকে বেশি পেজ 3 সেলিব্রিটি বলে আমাকে গণ্য করলো। আবার 10 দিন বেরোলো না, 10টা প্রোগ্রাম হলো পরপর, তখন আরেক কি শিল্পী,
হ্যাঁ, তো এটা একটা খুব মানে সাময়িক ফেজ চলতে থাকে অলওয়েজ। তুমি তো মেনে নিতে হয় আমাদের। না মেনে নিয়েই তো এসব কোনো উপায় পাই না। Exactly. কিন্তু এই তুমি যে আজকে যে তুমি যে জায়গায় এসে দাঁড়িয়েছো, তুমি ছোটবেলা থেকে কি এটা ভাবতে যে আমি এইটা হব? তোমার ফোকাসটা কি একদম পরিষ্কার ছিল? আমার কাছে যেটা খুব মানে প্রথমে একদম গোড়াতে আমার ফোকাসটা একটু ঘোলাটে ছিল, কারণ আমি অনেক দূর পড়াশোনা করেছিলাম। না, কিন্তু সেটা কিন্তু খুব প্রথম না, খুব প্রথম তুমি বাবার সঙ্গে যাচ্ছ ক্যালিফোর্নিয়াতে, শঙ্করবাবু চলে গিয়েছিলেন সেখানে শিক্ষকতা করাতে। অফকোর্স মানে যে কারণে পরবর্তীকালে শিল্পী হওয়া, যে এতখানি একটা ইনফ্লুয়েন্স ছিল সেই ছোটবেলার। বাবা বাজাচ্ছেন আর একবার খাঁসা রবিশঙ্করজি, হ্যাঁ তারা আর্ক লাইট, স্পটলাইট, হাততালি, এইটা একটা বাচ্চার মনে ডিফারেন্ট অরা, দারুণ একটা অরা সৃষ্টি করছে। সেটা বিরাট দাগ কেটেছিল মনে। অবশ্যই কেটেছিল, মানে সেটা আমি আই ক্যানট ডিনাই। তখন আর কত বয়স? আমার মানে জ্ঞানত অবস্থা থেকে 3-4 বছর বয়স থেকেই দেখছি যে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ কখনো বাবা বাজাচ্ছে, আমি হয়তো পাশেই বসে আছি, এরকমও ছবি আছে যে কনসার্টে ছোট্ট আমি পাশে বসে আছি, বাবা বাজাচ্ছেন আলিবা খান সাহেব, রবিশঙ্করজি এদের সঙ্গে। তো এই সময় থেকে একটা অবভিয়াস টান জন্মেছিল। পরবর্তীকালে আমরা যখন সান ফ্রান্সিসকো, স্যান রাফেলে থাকতাম আমরা, আমার 6 বছর বয়স অবধি, সেখান থেকে যখন ফিরে আসি কলকাতায়, বাবা একজন নিজের জন্মস্থানে, হ্যাঁ তুমি তো জানো যে বাবা একজন ভীষণ ইন্টারেস্টিং লোক, মানে বিসাইডস বিং আ গ্রেট আর্টিস্ট। বাবা হঠাৎ একদিন ঠিক করলো যে আর আমেরিকা নয়, এবার কলকাতা। কেন? আমি যখন পরবর্তীকালে জিজ্ঞেস করেছিলাম, আমাকে খালি একটা লাইনে উত্তর দিয়েছিল, কেন তুই আমায় ড্যাড বলে ডাকছিলিস। মনে হলো দেশে ফেরার সময় হয়েছে। খুব 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 সত্যি কথা। এই সময় আমরা কলকাতায় ফিরে আসি। এই যে কলকাতা সেই থেকে কি ড্যাডটা বন্ধ হয়েছিল? হ্যাঁ বাবা, সেই ধমক বাবা বল। তো সেই যে ফিরে এলাম কলকাতায়, তারপরে আমি স্কুলে এলাম, পড়াশোনা, সেন্ট জেভিয়ার্স কলেজ, তার পরবর্তীকালে যাদবপুর ইউনিভার্সিটি। এই সময়টা আবার আমার অন্যান্য ইনফ্লুয়েন্সগুলো খুব বড় হয়ে দাঁড়িয়েছিল। কোনগুলো সেখানে? সেটা হচ্ছে এডুকেশনাল ইনফ্লুয়েন্সগুলো। আমার এক সময় ইচ্ছে ছিল, যেরকম তুমি বললে ইন দ্য ইন্ট্রোডাকশন, অধ্যাপক হওয়া বা জার্নালিস্ট হওয়া, মানে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলে যে তুমি তো ইংরেজি ছাত্র, সেন্ট জেভিয়ার্সে, তারপরে মাস্টার্স করেছি যাদবপুর থেকে, আমার পুরনো কলেজ দুটোই। হ্যাঁ লাভলি। ওই সময়টা একটা মানে রিয়েলি একটা আইডিয়ালিক টাইম, মানে যাই হোক। তো সেটা খুব মনে দাগ কেটেছিল সেই সময়টা। তো এক সময় খুব বেশ একটু এই লাইনে যাব ইচ্ছে জন্মেছিল। তারপরে when faced with the two options, যে মিউজিশিয়ান বা এটা, হঠাৎ একদিন এটা আমাকে স্ট্রাইক করলো যে আমি না, আই হ্যাভ টু বি এ মিউজিশিয়ান। কারণ ওই যে ছোটবেলার পুরো যে ব্যাকলগটা, সেটা মাথায় যে কতটা স্ট্রং ছিল, একদিন আই রিয়েলাইজ। জাস্ট তুমি যতটা যেভাবে বললে, যত সহজ করে বললে, ঠিক ওই অত সহজভাবেই হয়েছিল। মানে কি না, মনের মধ্যে একটা দ্বন্দ্ব তো থাকে যে কোন, মানে ওই ইচ্ছেটা কি তোমার ভেতরে ওই সাপের মতন কুণ্ডুলি পাকিয়ে বসেছিল, হঠাৎ একটা ফোঁস করে উঠে। কিন্তু ফোঁস করে ওঠাটা খুব মজা, কারণ ওই ফোঁস করে ওঠাটা বাবার মাধ্যমে। বাবা আমাকে একদিন হঠাৎ বললো যে, হ্যাঁ রে কি করবি, কোন দিকে যাবি? আমি বললাম জানি না মানে, শোন তোকে শিখিয়ে দিয়েছি তবলা, যতটা শেখাবার ছিল তোকে পড়াশোনা করিয়েছি, এবার তুই বুঝে নে। এই যে তুই বুঝে নে, হ্যাঁ তুই বুঝে নে, সামথিং ক্লিকড। হ্যাঁ, আর আই জাস্ট নিউ যে আমি তো মিউজিকে আমাকে থাকতেই হবে, দেয়ার ইজ নো অপশন। ভাগ্যিস তাই হয়েছিল। বিক্রম, সেই যে ফেরত চলে এলে, এবং সেই যে ভাগ্যিস বাবা বলেছিলেন যে চলো দেশে ফেরত যাই, আমাদের যে আবহাওয়া, আমাদের যে সংস্কৃতি, আমার ছেলেটা হয়তো ভারতীয়ই থাকলো না, এই যে একটা আশঙ্কা, কোয়াইট রাইটলি, সেই আশঙ্কা থেকে আফটার অল আমরা তো প্রত্যেকেই তো বাঙালি, আমাদের রুটে ফিরতে হয় আমাদেরকে। সেই যে ফেরত চলে এলে, তারপর থেকে তোমার এই বাজনা শুরু, কারণ তুমি তো খুব ছোট বয়স থেকে বাজিয়েছো। আমার বাজনা শিক্ষা শুরু তো অনেক আগে থেকে। মানে আমার মনে আছে, মানে মনে নেই, সরি, বাবা আমাকে বলেছেন পরে। বাবা খুব একটা ইন্টারেস্টিং জিনিস করতো ছোটবেলায়। আমি যখন একদম ছোট, মানে হামাগুড়ি দিই, তখন আমেরিকায় থাকি আমরা, চারিদিক থেকে আমাকে তবলা দিয়ে ঘিরে রাখতো। তো আমি বেরোতে পারছি না, তো গিয়ে একটু দাঁড়াতে তখন চেষ্টা করছি, গিয়ে হয়তো দাঁড়িয়ে একটা তবলার উপর হাত পড়লো, ওই যে এইভাবে আমাকে আকর্ষিত করা টুয়ার্ডস দ্য তবলার আওয়াজটা নেওয়া। তো সেইটা তখন অলরেডি শুরু হয়ে গেছে। ফর্মাল ট্রেনিংটাও আর একটু পর থেকে 3-4 বছর বয়স থেকেই আমার হয়েছে। তো তবলা তো বাজাচ্ছি তখন অলরেডি। যেটা হলো মানে এই যে ফিরে আসার সময়টা থেকে নেক্সট 10 ইয়ার্স আমার জীবনে খুব ক্রুশাল ছিল। যেটা খুব ইন্টারেস্টিং ছিল ওই ফেজটা, ইনফ্যাক্ট মানে আমার আজকের যে আর্টিস্টিক রূপটা হয়েছে সেটার কারণ ওই ফেজটা। কারণ ওই ফেজটা
খুব ইন্টারেস্টিং একটা ফিউশন ঘটতে শুরু করলো আমার লাইফে। কীরকম, আমি লামাটনিয়ারে পড়তাম, যেখানে কেউ ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে সচেতন নয়, না বন্ধু বান্ধব একদমই ইন্টারেস্টেড নয়। সেখানে আমরা বিজিজ, তখন ওসিবি আসছে, তারপরে এই কলকাতাতে চলে এসেছে তখন, ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে আমাদের বেশ একটা ব্যান্ড ছিল, তার নাম ছিল স্যাটেলাইট। সেই স্যাটেলাইট ব্যান্ডে আমি ড্রামার ছিলাম, গঙ্গা টঙ্গা বাজাতাম। আমাকে আবার সব খুব, যখন ওসিবি চাইলো তখন এই তো আমাদের ডাকু পোটেটো, এইসব খুব এরকম একটা অ্যাটমসফিয়ার মনে আছে কি কলকাতা, সারা কলকাতা ছুটছে ময়দানে ওসিবি শুনে বলে। তো সেই জায়গাটা স্কুলে 1:20 অবধি ওইটা হতো। 1:20-তে আমি হেঁটে যেতাম, মা গান শিখতেন মুনাওয়ার খাঁ সাহেবের কাছে, বড় গোলাম আলী খাঁ সাহেবের ছেলে যিনি, পাকসার কাছে। আমি হেঁটে ওখান থেকে বড় গোলাম আলী খাঁ সাহেবের বাড়িতে যেতাম। ওখানে গিয়ে সোজা ওই স্কুলের টাইটায় পরে তবলায় ঠেকা বসে পড়তাম। হ্যাঁ, আর গান হচ্ছে, মুনাওয়ার খাঁ সাহেব গাইতেন, বড় বড় আর্টিস্টরা। আমার পরিষ্কার মনে আছে প্রথমবার গোলাম আলী এলেন 79-এ। তো সেই সব তো এত কন্ট্রাস্ট, ওইখানে কঙ্গা ড্রামস বাজিয়ে রোলিং স্টোনস আর সেখান থেকে এসে হঠাৎ এসে আমি ঢুকে পড়লাম পাটিয়ালা ঘরানার একদম একটা খাস জায়গায়। তো এই যে 10 বছর মতো এই যে একটা চললো, একটা জাক্সটাপোজিশন যাকে বলে, এই জায়গাটা, হ্যাঁ, পরবর্তীকালে আমার জীবনে বোধহয় আমার এই যে ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছেটা, এইখানে এর সূত্র। 9 বছর বয়স থেকে তুমি বোধহয় সোলো পারফর্ম করতে শুরু করে দিয়েছো। সোলো আমি প্রথম বাজাই 9 বছর বয়সে, একটা ঘরোয়া আসরে, এবং মনে আছে বেশ ভালো লেগেছিল, কারণ লোকে খুব হৈ হৈ করেছিল। আর ছোট্ট বাচ্চা ছেলে তখন, আমার বেশ সবাই আরে খুব ভালো, কি ভালো বাজায়, বেশ একটা গর্ববোধ হয়েছিল, আমি বেশ কিছু করেছি, এটা খুব ভালো লেগেছিল, এটা মনে আছে যে খুব ভালো লেগেছিল। তো তারপরে বাবার মিউজিক অফ দ্য ড্রামস, তার মধ্যে আমি একটা তবলা সোলো বাজিয়েছিলাম। রাইজিং ট্যালেন্টস কনফারেন্স বলে একটা কনফারেন্স হতো খুব বড় তখন রবীন্দ্র সদনে, সেখানে বাজিয়েছিলাম, সব জায়গায় খুব ভালো রিভিউ টিভিউ বেরিয়েছিলাম। যেই হলো এই ঘটনাগুলো, হঠাৎ বাবা বললো অনেক বাজানো হয়েছে, এবার ছেড়ে দাও, এখন আবার নেক্সট 3-4 বছর রেয়াজ করো। সেটা বলার কারণটা কি? সেটা বলার কারণ ছেলে বকে যেতে পারে, যেটা হয় সাফল্যটা ওই ছোট বয়সে মাথায় চলে আসতে পারে। এটা একটা খুব প্রবলেম হয়, প্রচুর প্রডিজি, মানে আই ডোন্ট কনসিডার মাইসেলফ টু বি আ প্রডিজি, কিন্তু ছোটবেলা থেকে যারা বাজাচ্ছে তাদের অনেক সময় দেখা যায় পরবর্তীকালে বড় হয়ে তারা সাকসেসফুল হয় না, কারণ তারা ওইটাকেই চাপটা নিতে পারে না, বা ওই সাফল্যটা মাথায় উঠে যায়। এমন হয়ে যায় যে তারা তখন যে আমার যে আর কোনো এফর্ট দেওয়া দরকার আছে সেটা বুঝতে চায় না, মনে হয় যে দরকার, মানে শেখাটা অনেক হয়ে গেছে, আমি সব শিখে গেছি, আমি কেউ কেটে হয়ে গেছে, আমার আর কি দরকার এখন। হ্যাঁ, তো এইটা বাবা ফিল করেছিল বোধহয়, যে একটু ছেলেটা একটু বেশি ভালো লাগছে, হাততালির আওয়াজটা বকে না যায়, একে আটকাও। তো এই জায়গাটা, একটা ইন্টেলিজেন্ট ফাদার, আই মাস্ট সে। ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো সেইখান থেকে আবার স্কুল কলেজ এসব হতে থাকলো। তখন মোস্ট অফ দ্য টাইম জীবনটা ওইসবের সঙ্গেই আমার বেশি ঘোলামেলা ছিল, বন্ধু বান্ধব। তো কলকাতার লাইফটা খুব নিলাম তখন, মানে ভেতরে যেটা আগে আমার লাইফে ছিল, স্যান রাফায়েল, ক্যালিফোর্নিয়ার আমেরিকান ইনফ্লুয়েন্স ছিল, সেটা থেকে সরে গিয়ে একটা টিপিক্যাল বাঙালি ইনফ্লুয়েন্স, আমাদের কাকা পিসিদের বাড়ি বরানগরে, বাগবাজারে বাবাদের আদি বাড়ি। তো সেই পুরো অ্যাটমসফিয়ারটা আবার একটা, যাকে বলে আবার সেই কথাটা জাক্সটাপোজিশন, যে আমার লাইফে একটা কন্ট্রাস্ট চিরকালই ছিল, যে কারণে মানে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আজকে তুমি এত ধরনের কাজে তোমার ইন্টারেস্ট কেন, বা ওয়াই আর ইউ ডুইং সো মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস, যে সেইটার কারণটা কিন্তু যে আমার ছোটোবেলা থেকে বিভিন্ন দিকে আমাকে লাইফ নিয়ে গেছে, যে এদিকে চলো এদিকে চলো এদিকে চলো, এই করতে করতে আমার মনে হয়েছে যে আমার পরিচিতি বা আমার যে আইডেন্টিটি, সেটা একটা কিছু নয়, অনেকগুলো জিনিস নিয়েই আমার আইডেন্টিটি। আমার যখন 30 বছর বয়স বা 29-30 এই সময় থেকে, তখন আমি অলরেডি পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বাজাচ্ছি, আলিগড় খাঁ সাহেব, আমজাদ আলী খাঁ সাহেব, সবার সঙ্গে টপ লেভেলে বাজাচ্ছি। হঠাৎ আমার মনে আছে, খুব স্পেসিফিক্যালি আমার মনে আছে সেই দিনটা, আমরা কার্নেগি হলের প্রোগ্রাম করলাম রবিশঙ্করজির সঙ্গে। প্রথমবার কার্নেগি হলে বাজালাম, তারপরে অনেকবার করেছি, 6-7 বার বাজিয়েছি, কিন্তু এই প্রথমবার বাজালাম, ভীষণ এক্সাইটমেন্ট, মানে কার্নেগি হল ফুল হাউস, পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে আমি বাজাচ্ছি। আই ওয়াজ লাইক 28-29 ইয়ার্স ওল্ড। তো সেই জায়গায় আমার মনে আছে, আমি যখন হোটেলের ঘরে ফিরে এলাম, একটা অদ্ভুত কন্ট্রাস্ট, আই ফেল্ট এমটি, একটা খালি শূন্যপান, মানে সেটা কি, আমি খুব ঘাবড়ে গেছিলাম যে আমার এরকম একটা ফিলিং কেন এলো, যে আমি তো একটা খুব ভালো বাজিয়েছি, দারুণ হাততালি পড়েছে, হই হুল্লোড়। আমার ওই দিনটা খুব মনে আছে, তারপর থেকে আমি ভাবতে শুরু করলাম যে দেয়ার সামথিং গোয়িং অন ইনসাইড। না কেন হঠাৎ এটা, এই শূন্যতা, গভীর শূন্যতা, পরে আমি রিয়েলাইজ করলাম যেটা হচ্ছিল, মানুষ জীবনটাকে একটা দিকে নিয়ে যায়। হ্যাঁ, সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, সবাই জীবন একটা দিকে নিয়ে যায়। হঠাৎ একটা সময় আসে
যখন সে জিজ্ঞেস করে তুমি কি? আমি কি জীবনটাকে এদিকে নিয়ে গেছি না জীবন আমাকে এদিকে নিয়ে গেছে, হ্যাঁ। তো আমার হঠাৎ মনে হলো যে আমি একজন তবলাবাদকের ছেলে, আমি তবলাবাদক। আমার কাছে কি কোনোদিন সত্যি কথা বলতে কি ডিড আই হ্যাভ দ্য চয়েস টু ডু সামথিং এলস? তাহলে আমি কে? এবার আমি দেখলাম যে আমি কে জিজ্ঞেস করতে, আমি দেখলাম যে আমি তো সেই বিক্রম যে লামাটি নিয়ে পড়েছে সেটাও আছে, আবার যে পণ্ডিত শঙ্কর ঘোষের ছেলে 100টা প্রোগ্রাম শুনেছে বাবার পাশে বসে ছোটোবেলা থেকে, সেইটাও আমি। তো এই বিভিন্ন আমির মধ্যে একটা আমি অনেক বড় হয়ে গেছে, সেটা হচ্ছে তবলাবাদক বিক্রম। বাকি আমিগুলো কোথায় যেন চেপে প্রায় নেই বললেই চলে। খুব বই পড়তাম কলেজ লাইফে, স্কুল লাইফে বই পড়া ছেড়ে দিয়েছি, খালি ঘুরছি, ট্যুর করছি, একটা অলমোস্ট একটা নোম্যাডিক লাইফ, মানে একটা জিপসি ধরনের এক্সিস্টেন্স হয়ে গেছে, লিভিং আউট অফ ব্যাগস। প্রায় 9-10 মাস বিদেশে, দেশের বন্ধু বান্ধব তারা কোথায় হারিয়ে গেছে, এরকম একটা জায়গায় যে আমার একটা আইডেন্টিটি কী তাহলে, দ্যাট আই স্টার্টেড আস্কিং মাইসেলফ। সেই সময় থেকে কিন্তু আমার এই কম্পোজিশনাল জায়গাটা স্টার্ট হয়, যে আমার একটা কিছু এমন একটা মিউজিক্যাল ফর্ম নিয়ে আমাকে কাজ করতে হবে, যে ফর্মটা আমার অ্যাকচুয়াল আমার আমিত্বটাকে প্রকাশ করবে। একটা ভয়েস দরকার, মিউজিক্যাল ভয়েস আমার একটা দরকার, যেটা আমাকে আমি যে কে সেটা আমি এক্সপ্রেস করতে পারবো। কারণ শুধু ক্লাসিক্যাল, অর্থাৎ আমি শুধু একজন তবলাবাদকের ছেলে আর একজন তবলাবাদকই নই। হ্যাঁ, আমি যদিও বা বাবার স্টাইল থেকে কনসিয়াসলি নিজেকে আলাদা চিরকালই রেখেছি, গোড়ার দিকটা আমি খুব সিমিলার বাজাতাম, তারপরে খুব লোকজন কম্পেয়ার করতে শুরু করলো এবং আনফেভারেবলি কম্পেয়ার করতো, যেটা সব বড় আর্টিস্টের ছেলের সঙ্গেই হয়, ওই লেগেসিটা তো থাকেই। হ্যাঁ, আরে বাজাচ্ছে কিন্তু বাবার মতো তো সে কি হলো, এরকম একটা ফেস ছিল। তারপরে আমি যেহেতু কর্ণাটিক সঙ্গীত শিখেছি অনেক বছর, আমি পণ্ডিত এস শেখরের কাছে শিখেছি 16-17 বছর, সেই কর্ণাটিক সাউথ ইন্ডিয়ান স্টাইলগুলো আমি নর্থে অ্যাপ্লাই করতে শুরু করলাম। তার থেকে আমার বাজনাটা খুব চেঞ্জ হলো। তো সেই জায়গায় বাজনা ওয়াইজ আইডেন্টিটিটা তার জায়গায় ছিল, কিন্তু আইডেন্টিটি অ্যাজ আ হিউম্যান বিং এবং আমার মিউজিক্যাল ভিউজ কি, আমি শুধু একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান নই, বা সেই পরিচয়টাকে ছাপিয়ে তোমার আরেকটা পরিচয় বড় হচ্ছে দরকার ছিল আমার, যে আমি এমন একটা মিউজিক্যাল ফর্মে যেতে চাই যেখানে আমার যে বিক্রমটা স্যাটেলাইট ব্যান্ডে ড্রাম বাজাতো সেও থাকবে, আবার যে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে কার্নেগি হলে বাজাচ্ছে সেও থাকবে, মানে বিক্রম বিকশিত হচ্ছে। তো গাইয়ে আছেন, ক্লাসিক্যাল গাইয়ে, নন ক্লাসিক্যাল গাইয়ে, সঙ্গীত শিল্পী যারা বাজাচ্ছেন, গাইছেন যারা, তাদের সঙ্গে তো সঙ্গত করছেন কেউ না কেউ। ঠিক ঠিক। কতজন তারা নিজের ক্ষমতায়, নিজের গুণেতে তাদের পরিচিতি লাভ, একজন রাধাকান্ত নন্দী, একজন জাকির হোসেন, একজন বিক্রম ঘোষ, তন্ময় ঘোষ, আর কতজন আছে, অথচ এত হাজার হাজার বাজনদার রয়েছে। সেই শুধুমাত্র বাজনদার হয়ে আমি থাকবো না, এই ভাবনাটাও কি তোমার মাথায় তখন হয়তো ঘুরঘুর করছিল, যে আমাকে শুধু একজন বাজনদারের থেকেও বড় হতে হবে? তুমি ইউ've hit the nail on the head. As a tabla accompanist, আমি বোধহয় অলরেডি পিক করে গেছি, মানে বাজনা হিসেবে হয়তো নয়, কিন্তু আমি কি অ্যাচিভ করতে পারি পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে 500-600 প্রোগ্রাম বাজাবার পরে সারা পৃথিবীর সব জায়গায়, এরপরে কি পেতে, এই একটা জায়গা তো অবশ্যই ছিল। এবং এটাও ছিল যে আমি অন মাই ওন কি করব, এটা অবশ্যই ঠিক, যে আমি শুধু কেন আমি রবিশঙ্করজি, আমজাদের খাঁচাবেদের সঙ্গে সঙ্গত করব, আমি তাছাড়া আমি অ্যাজ এ সেপারেট এন্টিটি আমি কি করতে পারি, সেটাও আমার একটা জানার বা দেখার দরকার ছিল। একটা হচ্ছে তবলার মতো যন্ত্র সারা পৃথিবীতে নেই, এত হেরিটেজ, এত সাবজেক্ট ম্যাটার, এত দুর্দান্ত সাউন্ড, আবার এত বড় বড় শিল্পীও খুব কম হয়তো হয়েছে জগতে, কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ঠিক স্বীকৃতি পাননি। সমাজ ব্যবস্থাটাই এমন ছিল যে সঙ্গতকার যারা বা স্পেশালি ড্রামার্সরা চিরকালই ব্যাকড্রপে থাকতো। তারা একটা সময় ছিল যখন তবলাবাদকরা একদম পেছনে দাঁড়িয়ে বাজাতেন, তারপরে আস্তে 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 সমাজ বদলালো, পাশে আসা, হ্যাঁ, ইভেন গাইয়ে বাজিয়েরাও সমাজের একটু বাইরেই ছিলেন এক সময়। তো এই জায়গাটা যেহেতু চেঞ্জ হতে শুরু করলো, আমরা খুব লাকি, আমাদের জেনারেশনে এটা অনেকটাই পাল্টে গেছে, লিটারালি পুরোটাই পাল্টে গেছে। বলছি খুব ছোটবেলায় আমরা তো ওই জলসা শুনতে যেতাম, হেমন্ত বাবু গাইবেন, মানবেন্দ্র বাবু গাইবেন, শ্যামল মিত্র গাইবেন, সন্ধ্যা মুখার্জি গাইবেন, সঙ্গে যে তবলা বাজাচ্ছেন তার নামটাও পর্যন্ত কেউ করতো না। একটা অন্যায়ের জায়গা অবশ্যই আছে এখানে, এবং অপ্রাপ্তির জায়গা একটা, অবশ্যই অসম্ভব গ্লানি ভাবতো। কিন্তু আমি একটা জিনিস, আমি টু পুট আ পজিটিভ নোট টু অল দিস, একটা জিনিস মানে সবাই স্বীকার করবে এক কথায়, আজকের যুগ কিন্তু রিদমের যুগ। একজন তবলা বাদকের স্টেটাস আজকে তুঙ্গে,
এমন একটা জায়গায়, এটাও আমাদের দেখতে হবে আজকে রোভারল্যান্ড মিউজিক কনফারেন্স হোক বা সপ্তাক মিউজিক ফেস্টিভ্যাল আহমেদাবাদে হোক, জনতা যখন তবলা শুরু করছে আলাপের পরে জেগে উঠছে, এইবার একটা কিছু হবে। পপুলারিটি অফ দ্য তবলা অ্যান্ড দ্য তবলা প্লেয়ার ইজ অ্যাট আ হাই এখন। তো আমার মনে হয় যে আমরা এই জেনারেশনে ভীষণ লাকি যে আমরা এমন একটা সময় এসে পড়েছি যেখানে তবলা নিজের জায়গায় খুব একটা হাই স্থানে রয়েছে এখন, এবং এটা আরও বাড়বে। আমাদের দেশের এই যে তবলা, ধরো এতটা হাইট, এরম গোল, তার মধ্য দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে, আর বিদেশের কনসেপ্ট অফ এই ড্রামস, মানে তবলাটাকে আমরা যদি ড্রাম হিসেবে নিই, তাহলে সেখানে বড় বড় ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যদি আমি মানে প্যারালালে দাঁড় করাই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক যতটা এক্সপেন্সিভ, এভরিথিং ইজ বিগ, 80 পিস অর্কেস্ট্রা, টিম্পানি বাজছে, হ্যাঁ, 50 ভায়োলিনস। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক সবসময় একটা লাইফকে হাইপারবলিক ভাবে দেখেছে। আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ দ্য আদার এন্ড অফ দ্য স্পেকট্রাম, যেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ দ্য মোস্ট ইন্টিমেট ফর্ম অফ মিউজিক পসিবল। দুটো লোক বাজাচ্ছে 4 ঘন্টা ধরে, দুটো লোক। আমাদের কালচারটা তো ভীষণ একটা ইন্টিমেট কালচার, এবং আমরা যদি ভাবি যে আমাদের কনসেপ্ট অফ রেয়াজের কনসেপ্টটা কি, একটা মিউজিশিয়ানের কাছে আমাদের দেশে একা ঘরে বসে রেয়াজ, ভোরবেলায় সূর্যোদয়ের আগে নিজে একা রেয়াজ করছে। ওয়েস্টার্ন কনসেপ্টে রেয়াজ থেকে বেশি হচ্ছে রিহার্সাল। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু দুটো কমপ্লিট টু এন্ডস অফ দ্য স্পেকট্রাম রয়েছে, যেটা ওয়েস্টার্ন জগৎটা, যে কারণে আমাদের উই হ্যাভ বিন সো লাকি টু মেক আ প্লেস বিদেশি অডিয়েন্সের কাছে, যে বিদেশি অডিয়েন্সরা খুব ফ্যাসিনেটেড হয় যে একটা লোক দুটো ছোট্ট ড্রাম, সেটা নিয়ে একটা মস্ত বড় কার্নেগি হলে সে ফাটাফাটি কাণ্ড করছে, আবার আমাদের মানে ওদের দেশের লোকেরা 80 জন মিলে সেই কাণ্ডটা করছে, এখানে একটা লোক আর একটা লোকের সঙ্গে বসে 2 জন মিলে করছে। সবথেকে বড় জায়গাটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন যদি না আসতো, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এতটা বিরাট একটা ফেনোমেনন সারা জগতে হয়ে উঠতো না। তোমার এই তবলা বা বিভিন্ন ধরনের ফর্ম অফ ড্রামস, এইগুলো নিয়ে তোমার যা এক্সপেরিমেন্ট, যেটা ফিউশন মিউজিক হিসেবে এখন তো অবশ্যই এটা ফিউশন যুগ, এটার সঙ্গে ওটা মেলাও, ওটার সঙ্গে এটা মেলো, এই আইডিয়াটা তোমার মাথাতে কবে এলো? আই এম কোয়াইট হ্যাপি যে আমি এটা করতে পেরেছি। আমি কিন্তু আমার প্রথম ফিউশন প্রজেক্ট যেটা করেছি সেটা কিন্তু ড্রামসে সীমাবদ্ধ রাখিনি। তোমার আগে কি চেষ্টা কেউ করেছেন? আমার আগে চেষ্টা মানে কি, ফিউশন মিউজিক অলওয়েজ এক্সিস্টেড, সেটা আমরা এটা বললে হবে না যে আমরা এটা নিয়ে এসেছি বা আমি পাখি ডাকছে, এই যে হাওয়ার শব্দ আছে, সবকিছু ভেতরে তো সুর আছে। সিম্পলি ভাবি যে হিন্দি সিনেমার মিউজিক, আমরা বেশি দূর কেন যাব, আমরা ওপিনায়ার ভাবি না, সেও তো ফিউশন করেছে, ওয়েস্টের সঙ্গে ইস্টকে মিলিয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটা ছিল একটা পারফরমেন্স ফরম্যাটে সব থেকে বেশি নাম করে 70s শক্তি। তো শক্তির পরে কিছু কিছু গ্রুপস হয়েছে, কলকাতা শহরেও কাজ হয়েছে, আমাদের বন্ধু বান্ধবরা ফিউশনে কাজ করেছে। আই গেস যে আমার ক্রোনোলজিক্যালি হিস্ট্রিতে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, রিদমস্কেপ করার পরে আবার একটা নতুন জোয়ার এলো। অ্যাজ এ ফিউশন আর্টিস্ট আমার রোলটা, রিদমস্কেপ প্রথম যখন আমি করি, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টস, ড্রামস অনেক রকম নিয়ে সব মিলিয়ে বেশ বড় ফরম্যাটে করেছিলাম তখন, এবং সিডিটা রিলিজ করা হলো। সেই সিডিটা যখন ভীষণভাবে হিট করলো, তখন একটা নিউ ওয়েভ এলো যে অনেক ইয়াংস্টাররা বললো আমরা ফিউশন করব। হ্যাঁ, তো এই জায়গাটাতে রিদমস্কেপ ওয়াজ আ ক্যাটালিস্ট বলা যেতে পারে। তো আই এম ভেরি হ্যাপি যে আমি যে জিনিসটা কনসিভ করেছিলাম রিদমস্কেপে, সেটা আজকে আ বিগ পার্ট অফ মাই ক্যারিয়ার হয়ে গেছে। কারণ আমি যেটা একটু আগে বলছিলাম যে আমার জীবনে জাক্সটাপোজিশনস, যে একটার উপর আরেকটা সবসময় চেপে বসেছিল। ওইদিকে যেরকম রোলিং স্টোনসের গান শুনছি, আবার বড় গোলাম আলী খাসাবের বাড়িতে গিয়ে মনোহর খাসাবের সঙ্গে সঙ্গত করছি। তো এই জায়গাটাকে আমি মিউজিক্যালি ধরতে চেয়েছিলাম বহু বছর ধরে। এইটাই আমার খালি জায়গা ছিল, খামতি, যেটা এই ভেচুয়ালি আমি বললাম যে কার্নেগি হলের প্রোগ্রামে পরে আমার একটা সুনাপন এসেছিল, সেইটা আমি যখন ফাইনালি রিদমস্কেপে রূপান্তর করতে পারলাম, তখন আই ওয়াজ এবল টু কভার দ্যাট ফ্রাস্ট্রেশন যেটা ছিল। কারণ রিদমস্কেপ আমাকে একটা ভয়েস দিল, একটা নতুন সাউন্ড নিয়ে এলো, এমন একটা মানে যখন সিডিটা রিলিজ হয়, সোনি মিউজিক ডিড নট নো ওয়ে টু পুট ইট।
কারণ এটা ডিভোশনালে রাখবে, ক্লাসিক্যালে রাখবে, স্পিরিচুয়ালে রাখবে, ফিউশনে রাখবে, কি ওয়ার্ল্ড মিউজিক কি কোথায় জানে না। তো এইরকম একটা ফেজ গেল। এখন আলটিমেটলি কথা রাখে ফিউশনে, এখন ওয়ার্ল্ড মিউজিকে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মিউজিক হচ্ছে দ্য স্লট। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমার মানে somebody up there has been very kind to me, যে আমি সেই জায়গাটা খুঁজে পেলাম যে আমার ভয়েসটা কি। তো এই ভয়েসটা মানুষ যুগে যুগে, আর্ট ইজ অলওয়েজ আ ভয়েস অফ সোসাইটাল চেঞ্জ। আমাদের জেনারেশনটা, আমাদের বাবাদের জেনারেশন যেটা পেয়েছে একটা প্যাশনেট সময়, যেখানে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট জাস্ট হয়েছে, একটা নতুন ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদিতে খুব প্যাশনেট সবাই। আমাদের আপব্রিঙ্গিংয়ের টাইমটা কিন্তু লেস প্যাশনেট ছিল, অত কিছু ঘটেনি তখন। আমরা একটা ভয়েস আলোড়ন করার মতন তেমন কিছু ছিল না। আমরা সবসময় একটা ভয়েস খুঁজছি যে কি আমাদের বক্তব্যটা কি তাহলে। তো সেই জায়গাটা করতে করতে আমার মনে হয় যে রিদমস্কেপে ফাইনালি আই ফাউন্ড মাই ভয়েস। এবং এখন আমি যা কাজ করি, যেরকম আমার নতুন অ্যালবামটা যেটা বেরোচ্ছে ফোক টেল, সেটা আমি ফিউশন মিউজিকের পটভূমিকাতে বাংলার ফোক মিউজিককে ধরার চেষ্টা করি। দুটো জিনিস তার মানে হলো, এক হচ্ছে তোমার ভেতরে যে সুনাপন ছিল সেটা দূর হলো, ঠিক, তুমি নিজস্ব একটা সত্তা খুঁজে পেলে। অ্যাট দ্য সেম টাইম যেটা হলো যে তুমি শুধু একজন সঙ্গীতকার নও, আজকে শুধু বিক্রম ঘোষের আজকে বাজনা শোনার জন্য লোকে হলে টিকিট কেটে আসে, শুধুমাত্র তোমার বিভিন্ন ফর্ম অফ তোমার খুবই ঠিক কথা যে এই জায়গাটা অ্যাচিভ করতে পেরে আমার আর্টিস্টিক সত্তাটা অনেকটা শান্তি পেয়েছে। কারণ এটা কিন্তু রয়েছে একজন সঙ্গীতকার হিসেবে সব মানুষের, যারা তবলা ভালো ভালো শিল্পী, তাদের সবার মনে হয় যে ওই ফ্রাস্ট্রেশন একটা থাকে যে আমি কেন 100% রেকগনিশনটা পাবো না। তো এইটা নিয়ে আমার মনে হয় যে সমাজকেও ভাবতে হবে যে এবং এই ভাবনার সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে পরিচয় করিয়ে দেওয়া, যেটা তোমরা করো, যে এই পরিচয়। তোমার ভেতর একটা বোহেমিয়ান একটা স্টাইল আছে, একটা লাইফ স্টাইল আছে, বোহেমিয়ান স্ট্রিক আছে একটা তোমার। হ্যাঁ, একটা বোহেমিয়ান স্ট্রিক আমার আছে। আমার মনে হয় যে ওই হয়তো ছোটবেলার বিভিন্ন শিফটস যেগুলো হয়েছে তার থেকেই, বা বিভিন্ন ইনফ্লুয়েন্সেস যেগুলো এসছে, আমার একটু জীবনটাকে ফুল যত রকমভাবে বাঁচা যায় সেটা একটা খুব স্ট্রং আর্জ আছে, যেটা আমার মনে হয় যে বেশিরভাগ আর্টিস্টদের থাকে। কিন্তু আমি অনেকটা সেটা ক্যারি আউট করেছি, হট করে আমি অনেক কাজ করে ফেলেছি। যেরকম আমি হট করে রবীন্দ্রভারতী বিশ্বভারতীর লেকচারার হয়ে গেলাম। আমি যেটা প্রথমেই আমরা যেটা শুরু করেছিলাম যে তুমি অধ্যাপক হতে চেয়েছিলে, অধ্যাপক হয়েও ছিলে, কিন্তু তুমি পাল্টে ফেললে। আমি যখন রবীন্দ্রভারতীতে আমি জয়েন করি তখন আই ওয়াজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট লেকচারার, আমার 23 বছর বয়স। তো তখন আমি জয়েন করলাম, তারপরে কিছুদিন আমি ওই লাইফটা দেখলাম যে কীরকম লাগছে। এবং আমি শুনেছি তুমি অত্যন্ত পপুলার ছিল ওখানে ছেলে মেয়েদের মধ্যে, খুব মানে সমবয়সী একজন প্রফেসর। বেশ মজা হতো সেটা, আই এনজয়েড দ্যাট অলসো, মানে একটা জায়গায়। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস যেটা মনে হতো যে আমার পারফরমেন্স ক্যারিয়ারটা তো আমার মেইন ক্যারিয়ার ছিল, ঠিক, সেখানে আমি এটার জন্য ওটা কম্প্রোমাইজ করতে রাজি ছিলাম না। তো যেরকম আমি একটা খুব প্রেস্টিজিয়াস অফার পেলাম ওই সময় 91-এ বোধহয় সেটা, বা 92-তে, যখন সত্যজিৎবাবু মারা গেলেন, তখন বেঙ্গল লিটারেচার অ্যান্ড আর্ট নিয়ে ফ্রান্সে বিরাট একটা ফেস্টিভ্যাল হচ্ছে। তখন আমাকে আমাকে এবং দীপক চৌধুরী উনি আর আমি গেছিলাম অ্যাজ রিপ্রেজেন্টেটিভস অফ বেঙ্গল মিউজিক। তো সেই সময় রবীন্দ্রভারতী আমাকে ছুটি দিল না। তো সেই ছুটি না দেওয়াতে আই হ্যাড টু রিজাইন। এবং হট করে ওই ডিসিশনটা ওই মুহূর্তে আই টুক দ্যাট ডিসিশন, যে বললো না আমরা তো আচ্ছা তাহলে আমাকে তো ছেড়ে দিতে হবে। কারণ ইট ওয়াজ ওই বললাম না, ওই সাপ, তোমারই উপমাটা কাজে লেগে যাচ্ছে আমার। তো ওইটা হঠাৎ আমার হয় যে এইটা করবো বা এটা করবো না। তো ওই যখন সেটা হয়, ইটস লাইক সিইং এভরিথিং ক্লিয়ারলি, যে আমাকে এদিকে যেতেই হবে। তখন আমি ছেড়ে দিলাম, বা সাইড এন্ড টার্ন এন্ড লুক ব্যাক, আর কোনোদিন অধ্যাপনা করিও নি। তো এরকম অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে, পরবর্তীকালেও হয়েছে। এবং সব থেকে রিসেন্ট হচ্ছে তো অফকোর্স হঠাৎ করে জয়াকে বিয়ে করে ফেলা, সেটাও তো এরকম হঠাৎ এই হঠাৎের গল্পটা নীরার জন্য হতে থাকে, অভিনয় করে ফেললে। সুব্রত এসে আমাকে বললো যে সুব্রত সঙ্গে ঘটনাটা খুব মজার। কারণ আমরা একটা ক্লাবে বসেছিলাম, আমি আমার কিছু অন্য বন্ধু বান্ধবের সঙ্গে। তো সুব্রত আরেকটা টেবিলে বসেছিল। তো হঠাৎ এরকম আমার একজন বন্ধু এসে আমাদের দুজনকে আলাপ করালো। তারপরে আমি দেখছি সুব্রত কিরম বেশ আমার দিকে তাকাচ্ছে, দেখছে একটা কিরম, মানে অ্যাসেসিং মি। তো আমি একটা কিরম অড ফিল করলাম যে এটা কি করতে চাইছে।
তারপরেই হঠাৎ বললো যে কখনো অভিনয়ের কথা ভেবেছো? আমি বললাম, না কোনোদিন ভাবিনি, ভাববোই বা কেন, মানে আমার কাছে কিছু অফার এসেছিল আগে, কিন্তু আমি অভিনয় কি করবো, এটা কোনোদিন স্কুলে কলেজেও করি। কিন্তু সুব্রত যখন আমাকে গল্পটা বললো হঠাৎ নীরার, এত একটা ফ্যাসিনেটিং গল্প সুনীলদার লেখা, যে ওই গল্পটা আমাকে ভীষণ টানে, যে যে মেল প্রোটাগনিস্ট অবিনাশ, সে তার ক্যারেক্টারটাও একটা অদ্ভুত মানে টানা পোড়ার ভেতরেও একটা ওই বোহেমিয়ান স্ট্রিক, একটা কি করবে, কোনটা ঠিক কোনটা ভুল, সব মিলেমিশে একটা, হি ইজ আ লিভিং হিউম্যান বিইং, মানে দ্বন্দ্ব ছাড়া তো মানুষ হয় না, তো ওর মধ্যে প্রচুর দ্বন্দ্ব, এটা আমাকে অ্যাট্রাক্ট করে ক্যারেক্টারটা। না তো সঙ্গে সঙ্গে আমি সুব্রতকে বললাম, হ্যাঁ দিস সাউন্ডস লাইক এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, আইল ডু দিস। না কিন্তু করলেই, তারপর থেকে তুমি আর তো কিছু করছো কি? তারপরে একটা করেছি 6, কারণ তার মাঝখানে আফটার হঠাৎ নীরা আমার কাছে যেসব অফার আসছিল, ওই বললাম না কোনোটাই আমাকে ওই কার্টুনে দেখায় না যে হঠাৎ টিউবলাইট জ্বলে উঠলো, একটা বাল্ব জ্বলে উঠলো, ওই বাল্বটা না জ্বললে আই কান্ট ডু সামথিং, মানে যত একটা রোল এলো, একটা রোল এলো, সিনেমাটার নাম হচ্ছে ভালো মা, আচ্ছা ভালো মার দুষ্টু ছেলে আমি আর কি, হ্যাঁ মানে এইসব রোল, তো এটা কারণ আমি তো আই এম নট এ প্রফেশনাল অ্যাক্টর, আমার যে কাজ সেটাকে কম্প্রোমাইজ করে আমি ওই সময়টা দিয়ে অভিনয় করব, সেটা খুব এক্সাইটিং কিছু না হলে আমার তো করার দরকার নেই। কিন্তু তোমার কি মনে হয় না যে এইরকম ধরনের খাবলা মারা, যদি খুব গোলা বাংলায় বলা যায়, হ্যাঁ যে একটা এলো একটু ক্লিক করলো, বাল্বটা জ্বললো, আমি একটা খাবলা মেরে দিলাম, হ্যাঁ এতে ডিফোকাসড হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে না? আমার মনে হয় যে মানুষ যদি সাহসী হয়, যদি সাহস থাকে, তাহলে সে কখনো ডিফোকাসড হবে না, কারণ আমি যেটা করব সেটা 100% প্যাশন নিয়ে করব, এবং সেই অভিজ্ঞতাটা আমাকে আর্টিস্টিক্যালি খুলে দেবে। তো আমি একটা যে কোনো নতুন আর্ট ফর্ম নিয়ে যেই মুহূর্তে কাজ করব, বা একটা অভিজ্ঞতা, একটা নতুন বন্ধু করা, একটা নতুন দেশে যাওয়া, আমার মাইন্ডটাকে তো খুলবে, আমার আর্টিস্টিক দিগন্তটাকে বাড়াবে সেটা। তো এই জায়গাটা যদি আমরা সাহসীভাবে ভাবি, আমি একটা উদাহরণ দিই, আমি জাপান গেছিলাম প্রথমবার রবিজির সঙ্গে, এবং আমরা একটা বড় কনসোলেট ডিনারে একদম জাপানিজ টেবিলে ওরকম বসে, লো সিটিংয়ে বসে খাচ্ছি, আমাদের অক্টোপাস, কালামারি, স্কুইড সার্ভ করেছে, সব কাঁচা কাঁচা, সব পাগুলো এড়ানো করছে, আর আমি তো দেখে খেতে পারছি না। রবিশঙ্করজি আমাকে এত সুন্দর কথা বললেন সেদিন, উনি আমাকে বললেন যে দেখো বিক্রম, এই তোমার সুযোগ, একটু কয়েকদিনের জন্য জাপানিজ হওয়া, তুমি জাপানিজ হয়ে দেখো না কীরকম লাগে জীবনটা, একটা জাপানিজ মানুষের জীবন কীরকম, এই অক্টোপাসটা খেয়ে ওর মতো চলে, ওদের জামা কাপড়গুলো পরে, ওদের সঙ্গে একটু বন্ধু বান্ধব করে, এই যে জায়গাটা, এটা পরবর্তীকালে জাকিরজি আমাকে একটা খুব সুন্দর কথা বলেছেন, শেয়ার ব্রেড, যে কোনো জিনিস শিখতে গেলে ভালো করে ইউ মাস্ট শেয়ার ব্রেড উইথ দোজ পিপল, দ্যাট কালচার। আমার মনে হয় যে খুব কম আর্টিস্ট এটা করতে পারে, কারণ অনেকেই গিয়ে বিদেশে গিয়ে ওই ইন্ডিয়ান হয়েই আবার ডালটা রান্না করে, ভাতটা রান্না করে, বাঙালিদের কোনো জুড়ি নেই, একদম ওইখান থেকে বেরোতে চায় না, আর ওই হিন্দি ছবি টবি দেখলো, দুটো বাংলা ছবি দেখলো, ভিডিওতে এই করে, দে ডু নট ইমবাইব দ্য কালচার। এই কালচারটা যদি আমরা ইমবাইব না করি, ইটস ওয়ান লাইফ, সে একটা জীবন তো এরমভাবে চলে যায়, তো তার মধ্যে আমি যতটা অ্যাসিমিলেট করতে পারি ততটাই আমার দিগন্ত খুলবে। তো আমার কাছে কোনো কিছু করাটা ভয় লাগে না আমার। আমাকে অনেকে বলেছিল, যদি তোমার সিনেমা করো, তো সিনেমা যদি ফ্লপ করে তোর ক্যারিয়ারে কী হবে, এরকম অনেকে। আমি ভাবলাম যে ফ্লপ করলে ফ্লপ করবে, হিট হলে হবে, এতে কি, আমার তো ওই অভিজ্ঞতাটা হবে, আই উইল এনজয় মাই সেলফ ডুইং দ্যাট। তাই হলো, এন্ড লাকিলি ইট ওয়াজন্ট আ ফ্লপ। না ইট ওয়াজ আ ফ্লপ, একটা নতুন একটা তো ট্রেন্ড সেট করে দিয়েছে। কিন্তু এই যে তুমি যে বলছো না যে তোমার সবকিছু এক্সপ্লেন করা, নতুন নতুন বন্ধু করার কথা তুমি আগে একটা বললে, হ্যাঁ মানে এ ব্যাপারে তোমার যথেষ্ট তো অভিজ্ঞতা আছে, নতুন নতুন বন্ধু এবং বান্ধবীদের ব্যাপারেও। হঠাৎই জয়া কোথা থেকে এসে একেবারে ঠাই ইয়ে করে দিল। একদম, কারণ আমার কাছে, আমি যদি সেই জায়গাটায় বললাম না, যে যদি আমি ফিল করি যে এইটা দিস ইজ রাইট, যেরকম তবলা, ওই যেদিন থেকে ডিসিশন নিলাম যে তবলার দিকে যাব, আজ অব্দি আই হ্যাভ নট চেঞ্জ ফ্রম দ্যাট রোড। তো এটা একটা ওই বাল্বের এবং জয়া ওই বাল্বটা ইয়ে করে দিল, জ্বলিয়ে দিল, কারণ ওর সঙ্গে আমার যে জায়গাটা আমরা পেলাম, একটা খুব, এক তো হচ্ছে একটা অনেস্টির জায়গা, যেটা মনে হলো যে শি ইজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট পারসন, ও কোনো যেটা মনে হবে সঙ্গে সঙ্গে বলে দিল। হ্যাঁ, এবার আমার হচ্ছে আই এম মানে অ্যান এক্সট্রিম অনেস্ট পারসন, মানে আমার প্রবলেমটাই হচ্ছে এটা, মানে আমার যত কন্ট্রোভার্সিজ হয়েছে লাইফে, সেই কন্ট্রোভার্সিগুলো কিন্তু আমার অনেস্টির জন্য। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এটা কি সত্যি হলে আমি বলে দিই হ্যাঁ সত্যি ভাই,
তো যেরকম তুমি বললে বয়সের ব্যাপারটা। বিক্রম, একটা কথা জিজ্ঞেস করি, জয়া কি জীবনের প্রথম নারী? থ্যাংক গড যে প্রথম নারী নয়। থ্যাংক গড, তুমি একটা সত্যি কথা বললে। কারণ আমার মনে হয় যে আচ্ছা, 99 জন লোক বলবে হ্যাঁ সেই আমার জীবনের প্রথম নারী। না, ওই জন্যই বিক্রম ঘোষকে একটু আলাদা। কারণ এটা তো দিস ইজ সিলি যদি একজন বলে। True. কারণ আমার ধারণা যে একজন সাথী যে হবে, জীবন সাথী যে হবে, তাকে বাছা অনেক সময় দেখা যায় যে প্রায়র কোনো এক্সপিরিয়েন্স ছাড়া যখন মানুষ সেটা করে অনেক সময় ভুল করে। হ্যাঁ, একটা 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 কম্পেয়ারিং জায়গা থাকা দরকার যে আমি কার সঙ্গে কম্প্যাটেবল। ঠিক, এটা বোঝার জন্য তো একটা জায়গা দরকার যে তাহলে ওইটা আমি নন কম্প্যাটেবল, এইটা আমি কম্প্যাটেবল। তো এই কম্প্যাটেবিলিটি বোধটা তোমার মানে কতজনের পরে এলো? সেটা কি আর মানুষ ওকে ওকে, সেটা ইন্টারভিউতে বলা যায় না। না, কিন্তু এটা ঘটনা যে আমার জীবনে জয়া ওই সত্যি একটা লাইট বাল্ব জ্বলে উঠলো, যেটা আমার কিন্তু হয়নি আগে। বর্গের জয়ের উপরে কোনো দুর্বলতা আছে? না, নেই, একদমই সেরকম নয়। মানে সেরকম যদি আমরা ভাবতে শুরু করি তাহলে তো অ্যালফাবেটিক্যালি যেতে হবে। কিন্তু জয়ার আছে, জয়াকে তুমি কেন কম্প্যাটেবল বলে মনে করলে? ওর সঙ্গে আমার একটা প্রথম দিন থেকে একটা এনার্জির মিল ছিল। মানে ও যেভাবে হাসলো, আমি যেভাবে হাসি, হ্যাঁ করে আমরা হাসলাম, একটা স্পন্টেনিটি যেটা, সেটা খুব ওর মধ্যে রয়েছে। যে শি ইজ নট এট অল কাভার্ড বাই সোসাইটিজ ম্যানারিজমস। খুব ন্যাচারাল। এই ন্যাচারাল জায়গাটা ওরও আমার মধ্যে ভালো লাগলো, কারণ আই এম ভেরি স্ট্রেট, আর আমার যা মনে হয় আমি বলি, এবং যেটা মনে হয় ঠিক সেটা করি। তো কারণ ঠিকের তো মাপকাঠি বলে কিছু নেই, তো সবাই নিজের ভাবে। তো হু ফেল ইন ফার্স্ট? তো আই থিঙ্ক ইট ওয়াজ সাইমালটেনিয়াস, কারণ আমি অফকোর্স আই পপ দ্য কোয়েশ্চেন সো টু সে। কারণ জয়া বেসিক্যালি ভীষণ শাই, আর ওকে শি ইজ নট দ্য কাইন্ড হু উইল পপ দ্য কোয়েশ্চেন। আর সেটা যদি আমি ওয়েট করতাম তাহলে আর কোনোদিন হতোই না। ইজ অ্যান ইন্ট্রোভার্ট। শি ইজ নট অ্যান ইন্ট্রোভার্ট, কিন্তু একটু শাই। ওর একটু ওর আপব্রিঙ্গিং যেভাবে হয়েছে সেটার জন্য একটু ও শাই। আমার ওর আরেকটা দিক খুব ভালো লেগেছিল, ওর কালচারাল সাইডটা। ও এত কালচারালি কনসিয়াস যে ওর নাচ শিখেছে, ভীষণ ভালো নাচে, গান বাজনার সম্বন্ধে একটা ধারণা রয়েছে। আমার লাইফের যেরকম আমিও সিনেমা ভালোবাসি বা আমিও নাচ সম্বন্ধে সচেতন, আমি যেরকম ওর লাইফের ইন্টারেস্ট সম্বন্ধে সচেতন, ও আমার সম্বন্ধে সচেতন। তো এই জায়গাটা আমাদের তো, আমরা তো 21 বছর বয়সে বিয়ে করিনি, তো আমাদের দুজনেরই সেই জায়গাটা কম্প্যাটেবল জায়গাটা দরকার ছিল। সেই জায়গাটা ভালোবাসা তো থাকবেই, ভালোবাসা ছাড়া আমি অ্যাটলিস্ট আই ক্যানট গেট ম্যারিড, কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি দরকার, না হলে তো দুদিনে। এইটা একটা খুব বড় জায়গা, তো যেটা ওর সঙ্গে এই যে একটা ভয়েড ছিল তোমার জীবনে পারহ্যাপস, সেটা ছিল ও দূর করে দিয়েছে। ও নিশ্চয়ই করেছে, কারণ আমাকে আমার বন্ধুরাই বলে যে আমাকে রুটেড করেছে অনেকটা। কারণ আমি যে বোহেমিয়ান স্ট্রিক যেটা তুমি বলছো সেটাকে, মানে আমি কাজের পরে আমি বাড়ি যাই, গিয়ে হয়তো বড় জোর একটু টিভি দেখি, আর এখন একটা পুচকে জন্মেছে, সে একদম কমপ্লিটলি, মানে লাইফ হ্যাজ চেঞ্জড, লাইফ ইজ রিয়েলি টাচউড, ইটস সো নাইস যে আমাকে আর খুঁজতে হচ্ছে না যে আমি কি করব, কোন দিকে যাব, পার্সোনাল লাইফের কথা বলছি। তো এই জায়গাটা বাচ্চা হওয়াটাও একটা দারুণ অভিজ্ঞতা। কিন্তু এটা কি তোমাকে আরো বেশি কনসেন্ট্রেট করছে টু ডু ইওর জব আরো এফেক্টিভলি ইন আ ওয়ে, যেটা খুব ভালো জয়ার মধ্যে স্পেশালি, কারণ জয়া ভীষণ পুশ করে আমাকে এবং ভীষণ ক্রিটিক্যাল। মানে আমার কোনো কাজ না এটা তোমার আরো ভালো করে করা উচিত ছিল, এই যে সবসময় একটা ক্রিটিক্যাল জায়গা। একে বাবা, তারপরে জয়া, তারপরে বন্ধু বান্ধব, আমার সব, মানে ওই দেয়ার আর নো সাইকো ফ্রেন্ডস। আমার কোনো বন্ধু, আমার সব বন্ধুরা আমাকে একদম মুখের উপর বলে, এই তোর এটা খুব বাজে, তোর এটা খুব ভালো। হ্যাঁ, তো দে আর ভেরি ক্যান্ডিড সেই জায়গায়। তো সেটা আমাকে খুব হেল্প করেছে যে আমার কাজটাকে বেটার করার জন্য, এবং জয়া সেই জায়গাটা আমাকে নিশ্চয়ই দিয়েছে। ও চিরকাল ভীষণ ভালোবেসেছে নাচ। আই উড লাভ হার টু সি হার ফ্লারিশিং অ্যাজ এ ডান্সার অ্যাজ ওয়েল, কারণ সেটা ওর এত সুন্দর ওর বডি ল্যাঙ্গুয়েজ নাচের, যে একদম শি ইজ রাইট ফর স্টেজ। আর তুমি তো একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো আজকে, এই 38 বছর বয়সে তোমার একটা উত্তরণ ঘটেছে একটা জায়গায়, তুমি দাঁড়িয়েছো, তুমি থিতু হয়েছো, এখন তোমাকে আর স্ট্রাগল করতে হচ্ছে না। কিন্তু
তোমার জীবন এখনো যে আরো 38 বছর হয়তো পড়ে রয়েছে, মানে খুব অ্যাক্টিভ জীবন যেটা তোমার পড়ে রয়েছে, হ্যাঁ 40 বছর যে সামনে রয়েছে, তুমি সেই 40 বছরটা কিভাবে দেখছো? আসলে একটা জিনিস আমি বলি যে আমার লাইফটা কিন্তু আমি স্ট্রাগল একটা জায়গায় রাখতে চাই, এবং স্ট্রাগল রয়েছেও আমার এখনও। এই জন্য যে আমি সবসময় নিউ জিনিস করছি। তবলাবাদক হিসেবে আমি যেই একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে আমার স্ট্রাগলের জায়গা নেই, আমি খুব হেভিলি চলে গেলাম ইন্টু কম্পোজিশন। এবার সেখানে আমাকে নিজেকে এস্টাবলিশ করতে হলো, বিভিন্ন ছবির মিউজিক করে, বিভিন্ন স্টেজ শোজ ইত্যাদি করার পরে আই অ্যাচিভ দ্যাট প্লেস অ্যাজ এ কম্পোজার। অ্যাজ এ ফিউশন আর্টিস্ট আমি সেটা করলাম। তো আমার প্রতিটা জায়গায় আমাকে ইভেন মিউজিক্যালি আমি ফ্রম ফিউশন টু হিন্দি পপ টু বাংলা গান টু এভরিথিং আমি ট্রাই করছি। তো সব জায়গায় কিন্তু আমাকে স্ট্রাগল তো করতেই হচ্ছে, কারণ একটা এস্টাবলিশড ব্যাচ অফ পিপল সেখানে রয়েছে, তাদের মধ্যে গিয়ে আমাকে আবার লড়ে সেখান থেকে। এই জায়গাটা আমাকে খুব একটা কিক দেয়, আমার ভালো লাগে এটা। একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি, করছি, আমাকে খুব ইয়াং রাখে এটা। এবং আমার মনে হয় যে আরে আবার আমি যেরকম আমার নতুন যেটা কথা একটু আগে বলছিলাম যে একদম রিলিজ হচ্ছে এই 21 তারিখে ফোকটেল যে অ্যালবামটা, এটা এত চ্যালেঞ্জিং একটা অ্যালবাম ছিল আমার জন্য যে ফোক মিউজিক নিয়ে আমি কখনো কাজ করিনি আগে। এবং বাংলার ফোক আমার সবসময় মনে হতো যে ভাংড়া এত বড় মেন স্ট্রিম মিউজিকে সারা জগতে আজকে ভাংড়া, আমাদের এত হেরিটেজ ফোকের, আমরা কি করছি, আমাদের কেন এথনিক ক্যাপাসিটিতে আমাদের মিউজিকটা রয়ে যাচ্ছে, মেইন স্ট্রিম কেন যাচ্ছে না? তো ফোকটেলে আমি এটা চেষ্টা করেছি যে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়া বাংলার ফোককে। তো এটা একটা চ্যালেঞ্জ, আই হ্যাভ টু রিসার্চ দ্যাট, এটাকে বোঝা, এর কি কি সূত্র জানা, না করে সেটাকে করা যায় না। আর একটা জিনিস আমার মাথায় এক্ষুনি আমার ওই একটা বাল্ব জ্বললো যে শঙ্কর ঘোষের ছেলে বিক্রম ঘোষ, বিক্রম ঘোষের ছেলে কি নাম তোমার ছেলে? ওটাই তো মুশকিল, সপ্তাহে সপ্তাহে নাম পাল্টে যাচ্ছে ওর। এত বাড়ির লোকজন সবাই একবার ওকে আরিয়ান বলা হচ্ছে, একবার আতিশ বলা হচ্ছে, কিন্তু ডাকনাম একটা খুব একদম কনফার্ম, সেটা হচ্ছে তা তিন। তা তিনও কি ঠাকুরদা বাবার ফুটস্টেপস ফেলে আসবে? আমরা একটা ছোট্ট হিন্ট ওকে দিয়ে দিয়েছি নামটার মধ্যে, তা তিন, যে বাবা দেখো যদি সম্ভব হয়, কিন্তু যদি না করতে চাই দ্যাটস আপ টু হিম। কিন্তু আই জাস্ট ওয়ান্ট হিম টু বি আ হেলদি বয়, যে গড়ে উঠুক একটা, ঠিক যেভাবে শঙ্কর ঘোষ বিক্রমকে তৈরি করেছে, ঠিক বিক্রম তা তিন। হ্যাঁ, আর ড্যাড না বললেই ভালো, মানে তোমার জীবনে বাবা বললে ভালো লাগবে আমার। আর ওই জীবনে ওই তা তিন, এই যে এই তাল মিউজিক, এই ব্যাপারটাকেই তুমি ধরে রেখে এগোতে চাইছো? অবশ্যই। তা তিন থেকে তা তিন না, থেকে তা তিন না, তা তিন না, তা ধিন না, ধিন না ধিন ধিন না ধিন ধিন না, থেকে ধিন না ধিন না ধিন, তা তিন তা তিন তা তিন তা ধা ধার করতে তা গ্রান ধা করতে দে তাক ধিন না করতে তুনা করতে ধান তান ধা তান ধা তান ধা তান ধা তান ধা তান ধা তা তিন ধা তা তিন ধা তা তিন। গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো।